সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় চিকিৎসার ধর্ণা, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ওয়ারেসাত হোসেন বেলাল, বীর প্রতীক সংসদ সদস্য নেত্রকোনা 5, মাঝখানে আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ওই প্রান্তে আছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, এই জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। বেগম জিয়ার চিকিৎসার জন্য সচিবালয়ে বিএনপি নেতাদের ধর্ণা, দাবি ইউনাইটেডে নেয়ার। আদালতের নির্দেশের কারণে বঙ্গবন্ধু মেডিকেল ছাড়া উপায় নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সিদ্ধান্ত 1 সপ্তাহের মধ্যে হবে অস্ত্রোপচার, জানিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা। রেলের উন্নয়নের নজর সরকারের, গুরুত্ব পাবে নদীপথ আর নতুন মহাসড়ক নয়, একনেক সভায় প্রধানমন্ত্রী। অব্যবস্থাপনায় ক্ষোভ রেলমন্ত্রীর 1 মাসের আলটিমেটাম। ঢাকার চারপাশে নদী অবৈধ দখলমুক্ত করতে ফের অভিযান, 88টি স্থাপনা উচ্ছেদ, পাশাপাশি চলবে খনন কাজ, ছাড় পাবে না কেউ। এবং 7 মার্চ থেকে আবারও উড়বে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত বিমান ময়ূরপঙ্খী। এপ্রিল থেকে বহরে যুক্ত হচ্ছে আরও 2টি বোয়িং। 1 মে থেকে চীনের গংজুতে ফ্লাইট শুরু। সালাম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আমরা ধর্নার কথা বলেছি, যে খুব মজার ব্যাপার হচ্ছে এই যে আজকে বিএনপির মহাসচিব উনি গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, দেখা করে বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য বলেছেন যে ইউনাইটেড না হোক, যে উনি অসুস্থ এরকম। আজকে খুব সম্ভবত ওনার আজকে 387তম দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম দিকে তো দেখতাম যে আন্দোলন হতো, কর্মসূচি হতো, এগুলো আস্তে আস্তে করতে করতে নির্বাচন পর্যন্ত যেটা আসছে, নির্বাচন পর্যন্ত ওখানেও কিন্তু দাবি 1 নম্বরে ছিল খালেদা জিয়ার মুক্তি। কিন্তু রাস্তাও নাই, কর্মসূচি নাই, কোনো কিছু করতে করতে এখন যেটা এসে ঠেকেছে সেটা হলো যে দয়া করে একটু ভালো চিকিৎসা করান। এটা কি বিএনপির এত বড় দলের জন্য চরম ব্যর্থতা না? আপনাকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন তাদেরকেও আমার পক্ষ থেকে, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে আপনি বিএনপির দৈন্যতা বললেন, আমি বলবো যে এটা দেশের দৈন্যতা, সরকারের দৈন্যতা। কারণ আপনার হাতে এখন ক্ষমতা আছে, আপনি যদি সেটাকে কুক্ষিগত করে রেখে চিকিৎসাটাও আপনাকে এমনভাবে কুক্ষিত করে রাখবেন যে সেখানেও আপনার মিনিমাম কোনো সুযোগ নাই। অর্থাৎ এগুলো তো মানুষের একটা মৌলিক অধিকার, এটার জন্য আমাকে লড়াই করতে হবে কেন? এটা আমার মৌলিক অধিকার, তাই না? মৌলিক যে কয়টা অধিকার আছে তার মধ্যে চিকিৎসা একটা অন্যতম। আজকে সেই অধিকার থেকেও আপনি আমাকে বঞ্চিত করছেন। এটা কথাটা হলো যে এটা আজকে দেখেন, এটা একসাথে মিলানোর কোনো ব্যাপার না। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল হঠাৎ করে অসুস্থ হয়েছেন, দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক। কিন্তু আজকে এই পাশাপাশি কিন্তু আজকে এই প্রশ্নটা আসতেছে যে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, উনি দীর্ঘদিন অসুস্থ, ভোট করা হয়েছে, কিন্তু তারপরও এখন পর্যন্ত তাকে যেভাবে চিকিৎসা দেওয়া দরকার, আজকে ওনারা আপনি জামিন পাইলেও জামিনে ছাড়বেন না। আরেক যে মামলায় আপনারা নিলেন, একটা সাজানো মামলায়, যে মামলায় ওনাকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলায় উনি জামিনও পাইলেন, কিন্তু তারপরও তাকে ছাড়া হলো না। ঠিক আছে, জেলে আছে, তারপর সেক্ষেত্রে বলো যে তারা চিকিৎসা দেন। আরে ভাই, আমার তো একটা ডাক্তারের ব্যাপারেও একটা থাকতে পারে, হসপিটালের ব্যাপারে আমার একটা চয়েস থাকতে পারে নাকি? আজকে সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, নিশ্চয়ই বাস্তব অবস্থা, ওই কারণে নেওয়া উচিত বলেই নেওয়া হয়েছে। এখানে তো কোনো কম্প্রোমাইজের কিছু নাই। কাজে চিকিৎসা ব্যবস্থাটা এমন যে আজকে স্বাভাবিক, যে আজকে কি বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে এমন তো বলা হয় না যে বিদেশে পাঠায় দেন, বলা হয়েছে যে পিজিতে না, আপনি ইউনাইটেডে দেন। ইউনাইটেডে দিলে কি খালেদা জিয়া কি মানে ওইখানে অন্য কোনো ষড়যন্ত্র করে ফেলবে, অন্য কোনো ঘটনা ঘটায় ফেলবে? তো এইখানে কি প্রবলেমটা কি? এখন এইটা নিয়েও আন্দোলন করতে হবে? এটা নিয়ে আন্দোলনের তো কিছু নাই। এটা তো আমার এটা আপনি আমার রাষ্ট্র আমাকে এটা নিশ্চিত করবে, কিন্তু সেই জায়গাও দেখা যেতেছে আজকে ক্ষমতার অন্ধ হয়ে আজকে এই জিনিসটা, যে আমি মনে করতেছি না যে আমারও একসময় এই পরিণতি, এই অবস্থাটা আসতে পারে।
আজকে স্বাভাবিক 1 ঘন্টা আগেও তো ওবায়দুল কাদের সাহেব সম্পর্কে কেউ চিন্তাও করেন যে এরকম একটা ঘটনা ওনার জন্য জীবনে ঘটবে। কাজে মানুষ কে কখন সুস্থ হবে, কে কখন চিকিৎসার জন্য যাইতে হবে তাকে, সেই বিষয়টা অবশ্যই এটা ওপেন থাকা দরকার। এবং সেই সুযোগটা সরকার কোনোভাবে বন্ধ করাটা এটা উচিত না, যেটা সরকার করছে। আপনি বলেন, উনি যেটা বলেছেন যে চিকিৎসাটা মৌলিক অধিকার, এটার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে, কি লড়াই কি করা উচিত না যে কোনো মৌলিক অধিকারের জন্য? না, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো কিন্তু আমাদের বেসিক ফান্ডামেন্টাল, ঠিক আছে। কিন্তু এই যত পৃথিবীর যত দেশ আছে সব জায়গায় কিন্তু লড়াই এটা এই আপনি যে কথাগুলো বলেছেন এইগুলোর জন্য, এগুলোর জন্য তারা লড়াই করে। এই জন্য সেটা হচ্ছে এটাকে একটা ব্যবসা হিসাবে নেয়, ওইটা একটা ব্যবসায়িক লড়াই, এটা রাষ্ট্রের সাথে লড়াই না, কিন্তু ব্যবসায়িক লড়াই। আর কোনো দেশে রাষ্ট্র করে কি, ওই কোনো টাইকুন, ব্যবসায়িক টাইকুন যারা, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, এইটা। তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা, যে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, এই জীবন মরণের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ থাকা ঠিক না। কিন্তু যে সবার জীবনে এটা আসতে পারে, তো সবার জীবনে আসতে পারে, সবার জীবনে যেহেতু আসতে পারে, সবাইকে সেভাবেই চিন্তা করা উচিত। আর অনেকগুলো জিনিস অনেকভাবে করা যায়, সুন্দরভাবে ম্যানেজ করে করা যায়। ভিন্ডিকটিভ ওয়েতে যাওয়া ঠিক না। আর যদি আমি প্রথম থেকেই ভিন্ডিকটিভ ওয়েতে যাই, তাহলে শেষ পরিণতিটাও ভালো থাকে না, এটাও ঠিক। আর আপনি বোধহয় বলতে চাচ্ছেন যে বেগম জিয়াকে তাহলে কেন নেওয়া হচ্ছে না। এখন এর ল পয়েন্ট অফ ভিউ আছে, আমি জানি না ঠিক এটা ল পয়েন্ট অফ ভিউ কি বলে। এখানে অবশ্য ল পয়েন্ট অফ ভিউতে বললেও উনি যেখানে যেতে চান ইউনাইটেডে, আচ্ছা ইউনাইটেড না হোক, অন্য একটা কিছু দেওয়া যেতে পারে, সেটা। তো আমরা এই কারাগারে, আমি সালামে আমরা কারাগারে ছিলাম, কিন্তু অনেক দিন, লম্বা 5 বছর তো না, লম্বা 5টা বছর ছিলাম। তো সেখানে চিকিৎসা ব্যবস্থা ওই সময় ছিলই, মোটামুটি ছিল। আর ছিল, আমি পরে চিন্তা করেছি, আসলে কি চিকিৎসা ব্যবস্থা ছিল না, আমাদের মানসিক শক্তিটা এত বেশি ছিল, ওই অসুস্থতাকে আমরা ওভারকাম করতে পারতাম। এখন হয়তো সেই বিষয়টা নাই। দেখতে হবে বেগম জিয়ার কত বয়স, কত, সেটাও একটা এই সব মিলিয়ে আমি, এর বাইরে আমার বলার কিছু নাই। কিন্তু কি বলবো? হ্যাঁ, বলেন। না, আমিও মনে করি চিকিৎসার এটা হওয়া উচিত, মৌলিক অধিকার। এটাও তো ঠিক। দিনের পর দিন কোনো মানুষ দেখুন যে চিকিৎসার জন্য কিন্তু থেকেই কিন্তু আন্দোলন করেছে এবং হয়েছে, সবগুলো জিনিসের মধ্যেই কিন্তু অনেক প্যাঁচাপ আছে, মানে অবস্থা, প্রেক্ষাপট। বেগম জিয়ার ব্যাপারটা যেটা হয়েছে, উনি অবশ্যই, বেগম জিয়া কেন, উনি 3বারের প্রধানমন্ত্রী, তিনি তো অবশ্যই, কিন্তু যে কোনো বন্দিরই তো চিকিৎসার ব্যাপার। কিন্তু এখানে বেলাল ভাই যেটা বললেন যে ল পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। কারাবিধিতে কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। দেখেন, বেগম জিয়ার বেলায় কিন্তু কারাবিধির একটা জিনিস কিছুটা কম্প্রোমাইজ করে ওনার সঙ্গে একজন সহায়তাকারী দেওয়া হয়েছে, এটা কিন্তু ইটস গুড জেস্টার, এটা কিন্তু কারাবিধিতে নেই। তো সেটা করতে পারলে হয়তো এক্ষেত্রেও কারাবিধিটা একটু এদিক সেদিক করা যেত। কিন্তু আমার ধারণা, এটা আমি আইনজ্ঞ না, আমার ধারণা বেগম জিয়ার চিকিৎসাটাকে যারা আদালতে নিয়ে গেছেন, এখানে যারা তাদের কোনো ব্যর্থতা আছে কিনা এটা একটু খতিয়ে দেখতে হবে। কারণ আদালতের রায়টা যদি আপনি দেখেন, সেখানে সুনির্দিষ্টভাবে বলা আছে যে বঙ্গবন্ধু চিকিৎসা, মানে বিশ্ববিদ্যালয়ে তাকে চিকিৎসা দিতে হবে। এটা হচ্ছে আদালতের রায়, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বঙ্গবন্ধু চিকিৎসা হাসপাতাল বিএসএমতে নিয়ে যাওয়া হবে। তো এখানে আদালতের ব্যাপারটা, যারা বিএনপির এত বিজ্ঞ আইনজীবী, তারা কেন ওইখানে ফাইট করলেন না, এটা আমার কাছে কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। যে আদালতকে তো তারা যুক্তি দিয়ে বুঝাতে পারতেন যে না, এটা বঙ্গবন্ধু না, ওনার ঠিক পছন্দ মতো কেন নেওয়া হবে না। আমি জানি না আদালতে এই প্রশ্নটা উঠেছে কিনা এবং বিএনপির যারা আইনজীবী তারা এই অ্যাঙ্গেলে ফাইট করেছেন কিনা। কারণ আমার মনে হয়, এজ এ লেম্যান, আইনজ্ঞ না আমি, যে এই বিষয়টা যদি ওইভাবে আদালতের সামনে উপস্থাপন করা যেত, তাহলে হয়তো ওনার সুচিকিৎসাটা ওনার ইচ্ছা মতো করার মতো একটা আদেশও আসতে পারত। এখানে আইনজীবীদের কোনো ব্যত্যয় আছে কিনা বা তাদের সিনসিয়ারিটির কোনো অভাব আছে কিনা, এটা দেখতে হবে।
তারপরেও আমি মনে করি যদি বঙ্গবন্ধুতে নিয়ে যায়, তারপরে যদি দেখে এখানে ম্যানেজেবল না, তাহলে অন্য জায়গায় সরকার এতটা উদারতা দেখাতে পারে, আরেক জায়গায় নিয়ে যেতে পারে। বিনয়ের সঙ্গে আমি আরেকটা কথা বলবো, বিভিন্ন মহল থেকে কাদের ভাই এবং বেগম জিয়ার চিকিৎসার যে তুলনা, এটা আসলে কাঙ্ক্ষিত না। কারণ কাদের ভাইয়ের যে অবস্থা ছিল, উনি তো মানে প্রায় জীবন সংশয়। বেগম জিয়া অসুস্থতা নিয়ে আমার কোনো কিন্তু বেগম জিয়ার অসুস্থতা আর ওবায়দুল কাদেরের অসুস্থতা কিন্তু এক জিনিস না। ওবায়দুল কাদেরকে ওই মুহূর্তে যদি ওই ব্যবস্থা না নেওয়া হতো, আল্লাহ মেহেরবান, উনি ফিরতেন কিনা সেই প্রশ্নটা থেকে যেত। আল্লাহর রহমতে বেগম জিয়া অনেক অসুস্থ, কিন্তু প্রাণ সংশয়ী অসুখ এক জিনিস, আর এমনি অসুস্থতা যত গুরুতরই হোক সেটার সঙ্গে প্রাণ সংশয়ী অসুস্থতার কিন্তু মিল হয় না। আপনি দেখেন হার্টের হাসপাতাল কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু অর্থোপেডিক বা দাঁত বা অন্য কোনো হাসপাতাল কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না, কারণ ওই রোগী ওই মুহূর্তে মারা যাবে না। কিন্তু হার্টের পেশেন্টের জন্য যে কোনো হাসপাতালে হার্ট উইং কিন্তু 24 আওয়ার্স অল ইকুইপড অ্যান্ড রেডি। কিন্তু আমার অর্থোপেডিক সমস্যা, আবার দাঁতের ব্যথা, অন্য কিছু, সেটা কিন্তু 24 ঘন্টা খোলা রাখে না। সেজন্য আমি বলছি এই তুলনাটা পরিহার করা উচিত এবং বেগম জিয়ার সুচিকিৎসা করা উচিত, করবে। এবং আজকে যেটা বলেছেন, এবং আমি আশা করি যদি বঙ্গবন্ধুতে সুচিকিৎসা না হয়, নিশ্চয়ই সরকারও ওই ব্যবস্থাটা নেবেন। সালাম, আপনি বলছেন চিকিৎসার কথা যেটা বললেন, আপনি মনে করেন যে উনি যে কথাটা বলেছেন যে ল এরিয়া যেটা আছে, তো এখন এই যে আদালত বলে দিল এই জায়গাটাতে, তো সেইখানে ফাইটটা কি হয়েছে? আমি আই এম কনফিউজড, এটা আমি ক্লিয়ার না। মানে না, কেন আদালত, আমি বলি আদালত কি সরাসরি বলে দিচ্ছে কিনা যে পিজিতেই নিতে হবে? বঙ্গবন্ধুদের চিকিৎসার জন্য বলা, আমি জানি না এটা। আচ্ছা ঠিক আছে, ওকে, যদি তার জন্য বোর্ড করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে বঙ্গবন্ধুতে তাকে চিকিৎসার ব্যবস্থা করা, সেটা আদালত কেন দিচ্ছে সেটা আদালত বলতে পারবে। না, আদালত কেন দিয়েছে সেটা আমি বলছি যে আদালতে যখন আপনারা লড়াইটা করতে গেলেন সেখানে কি এই প্রশ্নটা উঠেছিল? আমি বলি যে এটা আমি তো আবার ওই একই কথাই বলবো, যেটা রাষ্ট্রের দায়িত্ব, আমার বেসিক যে নিড সেটা ফুলফিল করা, এটা আদালত বলে দিতে হবে তারপরে আপনি করবেন, সেটা তো না। কিন্তু এটা তো না, এটাই বিতর্ক। আমি বলতেছি আমার কাছে সরকারের, আমার বক্তব্যটা তো আমি সরকারকেই বলবো যে যতক্ষণ ক্ষমতায় আছে, আমি অবৈধ বলি বৈধ বলি যাই বলি না কেন, যতক্ষণ সে ক্ষমতায় আছে তাকেই সেটা ফুলফিল করতে হবে। তো সেই জায়গায় আমি তো আবার বলবো যে তার মুক্তি নিয়ে আমি আন্দোলন করতে পারি, কিন্তু তার চিকিৎসা নিয়ে আমাকে আন্দোলন করতে হবে। এটা ভেরি স্যাড। এটা হলো কোনোভাবেই আজকে আরেকটা কাজল সাহেব যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে, ওবায়দ সাহেবের সাথে খালেদা জিয়ার মিলানোর কোনো ব্যাপার নাই। আমরা তো ওবায়দ সাহেবরা এখানে কেন জার্মানিতে পাঠান, আমরা তো বলতেছি যেখানে তার সুচিকিৎসা দেখতে কাজে আমরা সেটা পাঠান, কিন্তু তাই বলে বেগম খালেদা জিয়ার এখানে পিজি থেকে মানে কয় মাইল দূরে বাংলাদেশের ভিতরে ইউনাইটেডই নেওয়া যাবে না, ওইখানে গেলে অভ্যুত্থান ঘটে যাবে, এমন তো অবস্থা না। তো কাজে এটা কেন ইসের কোর্ট কেন দিছে সেটা জানি। আর বাংলাদেশে এই ধরনের ভুরি ভুরি ইতিহাস আছে যে বাইরে পাঠানোর জন্য বা বিভিন্ন কিছুর জন্য সরকার যদি চায় তাহলে কারো কিছু লাগে না। এরকম আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বেলাও আছে, আমাদের অন্যান্য বহু নেতার বেলায় এরকম বহু ঘটনা আছে যেগুলো উদাহরণ হিসাবে টানা যাবে। তো কাজেই কথাটা এর জন্যই বলবো যে আসলে এটা কোনোভাবেই এটা রাজনীতির মধ্যে আনা উচিত না। যেমন আমরাও আনতে চাই না, আমরা বলিও না, কিন্তু আজকে সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব কয়েকদিন আগেই উনি বলছিলেন যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা রাজনীতি করতেছি। রাজনীতির তো ব্যাপার না, এটা রাজনীতি করতে হবে কেন? এটা আমার বেসিক রাইট, রাষ্ট্র এটা দিবে, এটা হলো ব্যাপার। তারপরে দেখেন এটা যে কারাগারে উনি পরশুদিন যেটা বলছে, খুবই এটা একটা মানে চিন্তার ব্যাপার যে উনি কারাগারেও যে রেগুলার যে অন্তত যে প্র্যাকটিসটা চিকিৎসার সেটাও পাচ্ছে না। অর্থাৎ তার যে নিয়মিত যে ব্লাডটা আনবে, সেটা টেস্ট করবে, তার ডায়াবেটিস কতটুকু হইলো, কি বাড়লো কি কমলো সেটা যে দেখা, সেটা নাই। তারপর তার যে একটা থেরাপি দেওয়া, এটা তো ওইখানেই দিতে পারে। এটা হলো যে আমার ইচ্ছার ব্যাপারটা। অর্থাৎ এখানে আজকে অবস্থাটা এমন হয়েছে যে প্রশাসন বলি বা সবাই বলি সরকারের দিকে তাকায় দেয় কোনটা করলে আবার সরকার নাখোশ হয়ে যাবে। অর্থাৎ এই যে সরকারকে নাখোশ করার বা সরকার কোনটাতে আমার প্রতি মানে বিদ্রুপ হয়ে যাবে, আমার ট্রান্সফার করে দিবে বা আমার প্রমোশন হবে না, আমার ডিমোশন হবে না, এই যে এইগুলো চিন্তা হবে, আমাকে জেলে নেবে, এই চিন্তা আজকে হোল নেশনে কিন্তু আজকে। সালাম ভাই, যদি আপনি এটা বলেন তাহলে কেন আপনারা মানে যেটা যেমন মনে করেন যে আপনি যখন দেখলেন যে আপনাকে ধর্ণা দিতে হচ্ছে কিন্তু ওনারা বলছে যে আদালতের ইয়াতে যান,
তাহলে আপনাদের করণীয়টা কি? এখানে আমাদের কি করণীয় থাকে? মানে আপনাদের মনে করেন যে আপনি যখন আপনি এখানে কোনো কিছুই পাচ্ছেন না, মানবিক কারণে যেটা হোক, যেভাবে হোক, যেভাবে দেখবে, এটা তো যদি আজকে যদি কোনো অকারেন্স হয়ে যায় সেটা যদি সরকারি ইয়ে থাকবে, কারণ সরকারি দায়ী। কিন্তু হ্যাঁ থাকবে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এর বাইরে যে জায়গাটা আছে উনি তো ঢুকছেন এর ভিতরে। না ঢুকছেন, এটা তো ঠিক। আমার কথা তাহলে হলো, তো আমি যেটা বললাম যে আজকে আমার মুক্তি নিয়ে, ওনার মুক্তি নিয়ে আমি আন্দোলন করতে পারি, সেটার জন্য একটা থাকতে পারে, কিন্তু ওনার চিকিৎসার জন্য আমাকে আন্দোলন, আপনি বলতেছেন যে আন্দোলন ছাড়া চিকিৎসা হবে না, আপনি এটা করছেন, আপনি বলছেন আন্দোলন ছাড়া চিকিৎসাটা হবে না। কিন্তু তাতে কি আপনি এই যে আপনাকে যখন বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে হ্যাঁ আমরা সর্বোচ্চ ইয়েতে করব, এখানে করব, তারপরে আপনারা কি করবেন? তারপর আমরা তো চাই, আমরা যেটা আমি বারবার একটাই বলবো যে রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সে রাষ্ট্রের, তারপরেও যে রাষ্ট্রের মধ্যে সে এখন সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে আছে। আজকে বেগম খালেদা জিয়া আজকে রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন আছে, তাই না? এখানে তো আরো বেশি তাদের দায়িত্ব, কারণ এখানে যদি তার কোনো ক্ষতি হয়, আল্লাহ না করুক, যদি কোনো কিছু হয়, অ্যাবসলিউট টোটাল দায় দায়িত্ব সরকারের উপর। সালাম ভাই, আমি এটাই বলছি, রাষ্ট্রের দায়িত্বে আছে এবং রাষ্ট্র তার দায় দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে, এটা খারাপ হোক আর ভালো হোক, এটা তো আছে ওই পয়েন্টে। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র পালন করছেন, আপনারা প্রতিবাদ করছেন, সবকিছু করছেন, কিন্তু কথা হলো যে উনি আর কতদিন এভাবে থাকবে? আপনি চিকিৎসার কথা বলছেন যে উনাকে আপনারা ওর ভিতরে রেখে দিয়ে আপনাদের কোনো আন্দোলন নাই, কোনো কর্মসূচি নাই, কোনো মানববন্ধন নাই, মুক্তির কোনো দাবি দেওয়া পর্যন্ত নাই, তাহলে একটা মানুষ বাঁচবে কি করে? আমি যদি এটা বলি যে একটা পার্টির প্রধান 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে তার পার্টির লোকেরা, পার্টি তাকে, তার জন্য কোনো লড়াই করতে পারে না, এটা উনি কি কোন ভাবে? এই জিনিসটা বাংলাদেশে উল্টা হয়ে গেছে, অর্থাৎ চোরে না সামাল দিয়ে আপনার ইয়েরে বলতেছেন, গৃহস্থরে বলতেছেন আপনি কেন তৈরি হইতেছেন না, চোর চুরি করে নিয়ে যেতে চোরে ধরা যাবে না। আজকে উল্টাটা এমন হয়েছে যে আজকে বলতেছি যে আমার উনি তার যাতে কোনো ক্ষতি না হয়, কিছু না হয়, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, আমাকে এটা বলতে হবে কেন? আমাকে যেটা বলে, আপনি যে কথাটা আমাকে বলতেছেন এটা আপনি আপনার সম্পাদকীয় হিসেবে আরো আপনার কঠোরভাবে সরকারকে বলা উচিত, সরকারকে বলা উচিত যে সরকার এটা কোনোভাবেই হেলাফেলা করা উচিত না, তারা হেলাফেলা করতেছে না। আপনি আমাকে যেটা বলতেছেন, আপনি বললেন না যখন যদি একটা ঘটনা ঘটে যায় হয়ে যায়, এইটার জন্য আপনি সরকারকে বলেন। আজকে তো সরকারকে আমরা এর মাধ্যমে বলছি, আমরা তো আমাকে বলেন না, সরকারকে বলেন। না, আমরা কিন্তু এটার মাধ্যমে, এটা কিন্তু কারো ইয়া না, এটা আপনার অপিনিয়ন, আমার অপিনিয়ন না, সবার অপিনিয়ন নেই যে আমরা যখন এই কাজটা করতে যাচ্ছি, আমরা আজকে যে টপিকটা উঠিয়েছি কিন্তু শুধুমাত্র এটা জানানোর জন্য যে এরকম সরকার বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা যত রকমের ব্যবস্থা আছে আমরা নিব, তবে আইনের ইয়ে মেনেই আমাদেরকে করতে হবে। এখন কথা হলো যে এই জায়গা থেকে যদি আপনারা বলেন সরকারের দায়িত্ব সরকার করবে, ওইরকম যে ওর ভিতরে থাকবে না। আইন তো হলো ওইটাই যেটা আমি বললাম, যে ওনাকে যে মামলায় জেলে নিল, তাই না, সাজানো একটা মামলায় জেলে নিল, ওই মামলায় উনি জামিন পাইলেন, জামিন পাওয়ার পরে ওনারা আরেকটা মামলা দিয়ে ওনারা আটকাইলো, তো এটাই তো হইলো না। কিন্তু এইটা তো আপনি বলেন ওইটাও রাইট। না, আমি রাইট বলছি না, দীর্ঘদিনের প্রসেস প্রত্যেকটা। না, তার মানে ওইটা আইনগতভাবে পারছি না কেন? না, আমার কথা এটা আইনের তো কোনো ব্যাপার না। অর্থাৎ এখানে আইন কি, যেটা বলতেছে যে বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার জন্য আজকে আইন বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, প্রশাসনিক বিভাগ বলেন, সব তার করায়ত্ত করে নিছে, সেখানে স্বাধীনভাবে কেউ কাজ করতে পারতেছে না। যেটা আজকে নির্বাচনের মধ্যে দিয়ে, শোনো, আজকে নির্বাচনের মধ্যে যেটা প্রমাণ হয়ে গেল, যেটা আজকে নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন কমিশন পর্যন্ত কিছুই করতে পারলো না, কারণ প্রশাসন আর নির্বাচন কমিশন মিলে 30 তারিখের নির্বাচন 29 তারিখে করে ফেললো, কেউ কিছু করতে পারছে? আমার কথা হচ্ছে তাহলে আপনারা কি করবেন? সরকার তো একটা পার্ট, আপনি সরকারকে বলছেন সবকিছু। আমার কথা ঠিক আছে, আপনি আমাকে দোষারোপ করেন। না, আমি দোষারোপ না, আমার করেন না, আমি করবেন না কেন? আপনাদের তো কিছু করতে হবে, সরকার আপনাকে চাপিয়ে দিচ্ছে, ঠিক আপনি কি চাপ নিতে থাকবেন? না, আমার কথা হলো আপনি আমাকেও দোষারোপ করেন, পাশাপাশি সরকার যে অন্যায় করছে সেটাও বলেন। আপনি তো বলছেন না, আপনি বলেন না কেন? আমার কথা আমাকে যেরকম বলতেছেন আপনি, আমি স্বীকার করে নিলাম যে বিএনপির ভুল নাই, আমি বলবো না, বিএনপির ভুল আছে, বিএনপি আরো যেগুলো কার্যকর অনেক কিছু করা উচিত ছিল করতে হবে, ওকে, আই উইল অ্যাকসেপ্ট ইট, কিন্তু পাশাপাশি সরকারের যে দায় দায়িত্ব সেটাও তো সে পালন করছে না। আমার কথা না, আমি বলবো কেন, এটা আপনি যেন আমাকে বলতেছেন, আমি যেটা বুঝতেছি সালাম ভাই সংখ্যা তত্ত্বে যাচ্ছেন। সংখ্যা তত্ত্ব হচ্ছে এটা যে সালাম ভাই আপনাকেও চাচ্ছেন এই আন্দোলনে শরিক করার জন্য। সালাম ভাই বলছেন যে সবাই শরিক হব, তাই না সালাম ভাই?
সবাই আমরাই হচ্ছে এটা সবাই নৈতিক ব্যাপার। নৈতিকতার তো প্রশ্নে আজকে যে আমরা সবাই শরীক সাবজেক্টটা হবো। উঠাই নিয়ে আসছি, জি। তাহলে এটা কি আমাদের শরীক হওয়া না? অবশ্যই 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 শরীক হওয়া। অবশ্যই। এবং আপনি একটা সুন্দর সাবজেক্ট অবশ্যই এটা ভালো, এটার জন্য আপনার ধন্যবাদ। যেমন আমি বলি যেটা হচ্ছে যে ব্রিটিশ পিরিয়ডে ইতে কালাপানিতে পাঠানো আন্দামানে হতো, পাঠিয়ে দিত। আন্দামানে পাঠিয়ে দিত, কিন্তু সেটাকে আমরা বলতাম কালাপানি এই দেশে, দেশীয় ভাষায় আন্দামানে পাঠিয়ে দিত। তো আন্দামানে পাঠিয়ে দিয়ে সেটা খুব টর্চারাস সেল ছিল, সেগুলো আমরা শুনেছি। আমাদের কিছু কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ সেখান থেকে ঘুরে এসেছেন জেলখানায়, ওনারা আলাপ করতেন যে কি কি মানে কষ্ট, কি কষ্ট সেখানে। এখন সেই কালাপানির যুগে তো আমরা নেই, কিন্তু অনেক সময় ঘুরে ফিরে সেগুলো আসে। এই আশাটা কিন্তু শুভ লক্ষণ না, আমার মতে শুভ লক্ষণ না। এগুলোর একটা পরবর্তীতে এটা একটা ফলো আপ অ্যাকশন আছে। এখন আপাতত হয়তো আমি ভাবছি যে এটা সব ঠিক আছে, কিন্তু না, তা না। নেক্সট এটার অ্যাকশন একটা আছে, সেই অ্যাকশনটা কিন্তু খুব ডিভাস্টেটিং অ্যাকশন হয় অনেক সময় হয়। তো আপনারা যে এই বিষয়টা আজকে উঠিয়ে এনেছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। এখন সবার দায়িত্ব হচ্ছে যে যার স্পেয়ার থেকে, সরকারের দায়িত্ব হচ্ছে একটু চিন্তা করা যে আসলে কি বিষয়টা ঠিক। হয়তো অনেকেই চিন্তা করছে, পার্লামেন্টে অনেকেই চিন্তা করছে, এবং আমাদের সরকার সেগুলোও হয়তো ওনারা চিন্তা করছেন। আপনারাই বললেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলেছেন বোধহয় এই ব্যাপারে। তো এই চিন্তাটা আস্তে আস্তে একটা রূপ নেবে, একটা স্যাচুরেটেড পয়েন্ট অফ ভিউতে যাবে। এই স্যাচুরেশনটা হলে তখন একটা রেজাল্ট বের হয়ে আসবে। সেই জন্য আমি মনে করি সবারই এই ব্যাপারটায় একটু এগিয়ে আসা উচিত। কারণ ওই যে বললাম, এটা তো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, এটা মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের বিষয় যেহেতু, সেটা এগিয়ে আসা উচিত। ব্রিটিশ সরকার বেলাল ভাই, একটা কথা বলি, আপনি সংসদের কথা বলেছেন। হ্যাঁ, বিএনপির কিন্তু এবার 7 জন বা 8 জন, 7 জন হয় না, যদি দুজন বাদ দেন তাহলে 6 জন। হ্যাঁ, যায়নি, আমি বলি দুজনই ছিল। তো এটা তো এরকম হতে পারতো, যে লড়াইটা যখন আমি রাস্তায় করতে পারছি না, তাহলে এটা তো আমি সংসদে যাই, আমার এই ইয়াটা তো আমি উপস্থাপন করতে পারতাম। আমার তো ওই সুযোগটা ছিল, মানে ওই সুযোগটা আমরা বলছি যে আমি এটা মানি না। কি এই যে আপনি সুন্দর পয়েন্টটা ধরেছেন, প্রবলেমটা হয়ে গেছে বিএনপির মধ্যে কোনো, আমি দেখেছি তাদের কোনো একটু সুন্দর প্ল্যানিং করে এগিয়ে যাওয়া সেটা নাই। বিএনপি একটা ঘোরপাকের মধ্যে পড়ে গেছে মনে হয়। ঘোরপাকের মধ্যে পড়ে যাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে দ্বৈত সরকার কাজ করছে। একদিকে লন্ডন কেন্দ্রিক সরকার, আরেকদিকে ঢাকা কেন্দ্রিক সরকার। এটা বিএনপির সরকারের কথা, বিএনপির ভেতরে। তো এখন এইটা যখন হয়, তখন কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে কেউ আসতে পারে না। বিএনপি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। এই সিদ্ধান্তে আসতে না পারার কারণে বিএনপির যারা আন্দোলন করবে, সালাম ভাই কিন্তু আন্দোলনমুখী মানুষ। ওই আগে আমি জানি তো, প্রচণ্ড আন্দোলন করেছেন সেই ইসের সময় থেকে, আপনার মুক্তিযুদ্ধের আগের সময় থেকে। তো কিন্তু ওই যে বিএনপির ওই ফোর্সটাকে আস্তে আস্তে নির্জীব করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সরকার করে নাই, কিন্তু এটা তারাই করেছে। এটা সরকারের কিচ্ছু করার নাই। কারণ সরকার, এই জন্যই বললাম যে তারেক জিয়া একটা বলছেন, বেগম জিয়া একটা বলছেন, এইখানের নেতারা একটা বলছেন, ওইখানের নেতারা, লন্ডনের নেতারা আরেকটা বলছেন। তো এইভাবে আন্দোলন হয় না। আন্দোলন করতে হলে দেখতে হবে কোন কোয়েশ্চেনে আমরা আন্দোলনটা করব, আন্দোলনের যৌক্তিকতা আছে কিনা, এবং আমি আন্দোলন করলে এই দেশের মানুষ এই আন্দোলনে সাড়া দেবে কিনা। মূল প্রশ্ন হচ্ছে এটা, সাড়া দেবে কিনা মানুষ। এগুলো কোনো নার্সিং করা হয় না, এগুলো কোনো দেখা হয় না। এগুলো না দেখে এক একজনে এক এক কথা বলে ফেলে। বিএনপির মধ্যে আমি দেখেছি বলে ফেলে তার মনের কথাটা সে হয়তো বলে, সালাম ভাই তার কথাটা উনি বলছেন, কিন্তু এইগুলো কিন্তু একটা সমন্বিত রূপ পায় না। এই যে রূপ যখন পর্যন্ত না পাবে, কম্বাইন্ড একটা রূপ না পাবে, তখন পর্যন্ত খুব বড় একটা অ্যাকশানেও যেতে পারবে না বিএনপি। এই না পারার কারণেই কিন্তু সমস্যাটা হয়ে যাবে। হ্যাঁ, কাদের ভাই,
আসলে মানে সমস্যাটা যেখানে আর কি, বেগম জিয়ার চিকিৎসাটা আমরা সবাই একমত হলাম, এবং আমার ধারণা যে এটা আজকের এই স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন বঙ্গবন্ধুতে যাবে এবং ওনার যেটা প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। আমার কারণ এই যেটা সালাম ভাই একটু আগে বললেন বা আপনিও বললেন যে বেগম জিয়ার কিছু হলে দায়টা সরকারের নিতে হবে। সরকারের মধ্যে তো নিশ্চয়ই এই ধারণাটা আছে যে দায়টা যে তাকে নিতে হবে। সরকার তো এটা নিয়ে চোখ বুঝেনি, সরকার তো আমার আপনার চেয়ে অনেক ভালো বোঝে যে খোদা না করুক কিছু হয়ে গেলে দায়টা সরকারকেই নিতে হবে। কাজে এ বিষয়ে তাদের চিন্তাভাবনা আছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর বিএনপির সমস্যাটা হচ্ছে ওই যে নেতৃত্ব যেটা বললেন আর কি, আসলে বিএনপির নেতৃত্বটা আসলেই একটা মানে কেমন জানি ঘুরপাকের মধ্যে আছে। একটা জিনিস কি যেটা বলা হয় যে হ্যাঁ সরকার দাঁড়াতে দেয় না, এই করতে দেয় না, সে করতে দেয় না, সবই সত্যি আমি মানলাম। আমরা আপনার মনে থাকার উচিত যে বিএনপির শাসন আমল, বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, তখন তো আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় ছিল না, কিছুই ছিল না, 23 বঙ্গবন্ধুই ছিল একমাত্র। 23 বঙ্গবন্ধুর চারিদিকে কিন্তু কাঁটাতার দিয়ে ঘেরাও করা রাখা ছিল, একেবারে যতদিন ততদিন। আমরা তো একটু বিস্মৃত হয়ে যাই, নাম্বার 1। নাম্বার 2, আপনি এটা ভাবার কি কোনো কারণ আছে যে বিরোধী দলের জন্য সরকার লাল কার্পেট এবং গোলাপ শুভেচ্ছা জানাবে যে আপনারা আন্দোলন করেন? উপমহাদেশের রাজনীতিতে এই উদাহরণ নেই। কাজেই আমাকে এই দমন পীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে আন্দোলন করতে হবে, এবং দমন পীড়ন নিষ্পেষণের মধ্যে দিয়ে আন্দোলন করার মতো নৈতিক জোরের জন্য আমার ওরকম লিডারশিপ লাগবে, যেটা দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে হয়তো বিএনপির নেই। আমি সালাম ভাইয়ের কথার সঙ্গে একমত যে আপনি খালি সালাম ভাইকে দোষ দিচ্ছেন, আপনি সরকারকেও দোষ দেন। আমি মেনে নিলাম যে সরকার এগুলো ঠিক করছে না। সরকার যে ঠিক করছে না এটার প্রতিবাদটা কে করবে? বিএনপির নেতৃত্ব করবে, তারপরে জনগণ আসবে। ঠিক আছে, আমি ধরে নিলাম তো আর সরকার ঠিক করছে না, ধরে নিলাম, সরকারকে বললাম, তারপরেও সরকার করছে না, তখন তো আমাকে একটা তাহলে কি কিছু এই করতে অবস্থায় হবে। হবে? তখন কি হবে? আমাকে নামতে হবে। আমরা বলি যে জনগণ নামবে, যেটা কামাল হোসেন সাহেব বলেছিলেন যে জনগণ একেবারে সব উল্টে পাল্টে দেবে। জনগণ তখনই নামে যখন জনগণ নিজের অন্তর থেকে দুটা জিনিস, একটা হলো নিজের অন্তরের তাগিদ অনুভব করবে যে আমি নিষ্পেষিত, আমি নামবো। আরেকটা হচ্ছে সেই রকম নেতা লাগবে যিনি আমাকে বোঝাবে যে তুমি নিষ্পেষিত, আমি বুঝে তখন আমি নামবো। দুঃখজনকভাবে দুটির কোনো নিয়ামকই বর্তমান সময়ে উপস্থিত নেই। কাজেই জনগণ স্বেচ্ছায় নামবে এমন ভাবার কোনো কারণ নেই। আমি মনে করেন আমি বিএনপির ঘোরতর সমর্থক। আমি যদি দেখি, আমি ধরেন একটা এলাকায় থাকি, আমি যদি দেখি আমার থানা কমিটির সভাপতি নামতেছে না, আমি যতই সমর্থক হই, আমি তো নিজের মনে গজরাবো, অফিসে গিয়ে চিৎকার করবো, আমি কিন্তু রাস্তায় নামবো না। সেই নামানোর মতো নেতৃত্ব বিএনপির, এটা দুটা হতে পারে। একটা হলো মানুষজন সন্তুষ্ট, কাজে নামার কোনো কারণ নেই, আমি নামবো না। আর আমাকে যদি বুঝিয়ে নামানোর মতো নেতৃত্ব বিএনপির এই মুহূর্তে নেই। দ্যাট ইজ দ্য থিং। হ্যাঁ, সালাম ভাই বলেন। দুই পাশ থেকে এটা হলো যে বিএনপির আসলে নেতৃত্ব সংকট আছে, বা এটার কারণে দেখা যাচ্ছে যে যে পথে আগানো দরকার সরকার কোনোভাবেই আমি তো সালামের কথা কোনো মেনে নিলাম ক্ষেত্রেই যে- কিন্তু কোনো ক্ষেত্রেই সহযোগিতা করছে না, বা আমরা যে জিনিসগুলো বলছি তার কোনোটাই যখন দেখছে না, তাহলে আমাদের উপায়টা কোথায়? না, আমি তো প্রথমেই বলছি যে বিএনপির যে ভুল নাই সেটা তাই আমি কিন্তু ভুলের কথা বলছি না। আমি অবশ্যই স্ট্র্যাটেজিতে ভুল হইতে পারে, ডিসিশনে ভুল হইতে পারে, নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু তো আছে। এই যে ইলেকশনটা এত কিছু হলো, তারপরেও কিন্তু আমরা দেখিনি যে বিএনপির কোনো ওরকম কোনো মানে অ্যাসেসমেন্ট বা ওরকম কোনো ইন্টারনাল মিটিং গণমাধ্যমে কিন্তু কিছুই আসেনি। এই জিনিসটা আমার কাছে খুব একটা কৌতূহলের ব্যাপার যে এত বড় একটা বিপর্যয়ের পরও দলটা কেন বসলো না। আমি যেটা বলতেছি এখানে, আমি যেটা সামগ্রিকভাবে দেখতে চাই সেটা হলো যে এই দেশে আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করতেছি আজকে থেকে না, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্রটাই আমরা এস্টাবলিশ করতে পারলাম না। ভোটের অধিকারটাই জনগণকে এখন পর্যন্ত আমরা ফিরিয়ে দিতে পারলাম না। 47 বছর পরে এসেও সে একই কথা বলতে হইতেছে। আমি বলছি বিএনপির ভুল বাদ দিলাম, হ্যাঁ ঠিক আছে বিএনপি ভুল করছে, বিএনপি তার লিডারশিপের ওই রকমই নাই, করতে পারে নাই, কিন্তু আজকে সংকটটা কিন্তু দেখতে গেলে বিএনপির সংকট না, আজকে এটা একটা জাতির সংকট। আজকে যে মনে করে যে আজকে যে পার্লামেন্ট হয়েছে একটা, যে কোনোভাবেই হোক আমাদের পার্লামেন্ট সদস্য একজন এখানে আছেন, কিন্তু আসলে কি জনগণের আস্থাটা আছে? নাই। যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা কি জনগণের সত্যিকার অর্থে ম্যান্ডেট নিয়ে ওনারা যেতে পারছেন, এটা কি আসলে জনগণ সেটা মনে করে? আজকে হয়তো মানে বাদ কি বাদ, কথায় কথায় সেটা বলা যেতে পারে, কিন্তু বাস্তব অবস্থায় তো আজকে সেটা নাই। আজকে যে কথাটা এই জন্যই বলতেছি যে আজকে এই সংকটটা বিএনপির না, শুধু এটা একটা রাষ্ট্রীয় সংকট। কাজেই আমাদের এই সংকটটাকে এইভাবেই দেখতে হবে। আজকে যেটা আমি বলতেছিলাম যে প্রথমে একটু আগে যেটা বললাম যে আজকের এই নির্বাচনটা করতে যে
কি হলো যে আজকে দেখা গেলো যে আওয়ামী লীগের কর্মীদেরও দরকার নাই, অর্থাৎ প্রশাসন আর নির্বাচন কমিশন তারা মিলেই সেটাকে শেষ করে দিল। অর্থাৎ এখানে আওয়ামী লীগের দলেরও যে একটা কন্ট্রিবিউশন থাকবে সেই অবস্থাটা এমন জায়গায়, অর্থাৎ কোথায় আজকে গণতন্ত্রটা আমি কোথায় নিয়ে গেলাম, আজকে দেশটা কোথায় নিলাম। হইতে পারে আমি 5 বছর এর আগে বিনা ভোটে ক্ষমতায় ছিল, আবার হয়তো 5 বছর থাকবে, সে কি বলবো যে বিএনপি আন্দোলন করতে পারে না এর জন্য রয়ে গেছে, এটাই তো বলবো। কিন্তু এটাতে কি বিএনপির সমালোচনা করার পরও কি আসলে সবকিছু ভালো আছে, গণতন্ত্রটা ভালো আছে, সারা পৃথিবী কি বলতেছে যে বাংলাদেশে একটা ভালো সরকার চলতেছে? কাজে এইটা দিয়ে বলতে পারি যে হ্যাঁ উন্নয়ন হইতেছে, ওই উন্নয়ন দিয়ে কোনো কিছু পার পাওয়া যায় না। আজকে মানুষের নৈতিকতার আজকে স্বাভাবিক এই প্রশ্নটা আজকে আসবে কেন যে ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য উনি যাবেন, এটাই বাস্তব, তাই না? তখন পাশাপাশি আবার খালেদা জিয়ারটা চলে আসলো, কারণ দেখা গেলো যে 2 দিন আগে দেখা গেছে এই খালেদা জিয়ার চিকিৎসার কথা বলে আজকে সরকার এটাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তো এটা এর জন্যই বললাম যে এটা কোনো আজকের আপনার সুবিধা আছে, আপনি সবকিছু করলেন, কিন্তু এই সুবিধাটা আপনার কয়দিন? এরকম পৃথিবীর ইতিহাসে বহু আছে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টও একটা অটোক্রেটিক হয়ে গেছে, সে মানে স্বৈরাচার হয়ে গেছে, এবং তার পতনটা কিভাবে হয়েছে সেগুলো আমরা সেটা দেখছি। আজকে হয়তো যে বাংলাদেশে আমরা বলি যে বিএনপি তার রোল প্লে করতে পারতেছে না, তাই বলে বিএনপির কারণে দেশটা আজকে উচ্ছন্ন যাবে? আজকে তো বিএনপি একা না, এই নির্বাচনের মধ্যে দিয়ে আজকে শুধু আওয়ামী জোটের বাইরে যারা আছে, ইভেন আওয়ামী জোটের সাথে যারা ছিল, আজকে 2 দিন আগে মেনন ভাইয়ের কি কথা শুনলাম, উনিও নির্বাচন সম্পর্কে কিছুটা হইলেও তো প্রশ্নবোধক রাখছে। এর কয়েকদিন আগে জাসদের কথা শুনলাম, অর্থাৎ এগুলো অর্থাৎ কোনোটাই তো আজকে ভালোভাবে চলতেছে না। তো এটার জন্য একটা জায়গায় আসা উচিত অন্তত যে আইনের শাসনটা যদি আনতে চাই, তাইলে তখনই কিন্তু জবাবদিহিতার প্রশ্ন আসবে, তখনই কিন্তু আর এই প্রশ্নগুলো নিয়ে আন্দোলনের কথা আসবে না যে আজকে আমার চিকিৎসা নিয়ে আমাকে আন্দোলন করতে হবে। খালেদা জিয়ার কেন চিকিৎসা না নেই, তার ডায়াবেটিসের কেন রক্ত নেওয়া হচ্ছে না, তার হাঁটতে পারে না সেটার জন্য তার কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা বলতে হবে কেন? এটা নিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলন ধরলাম যে আজকে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করলাম, সেটা হইলো না, সেটা হলো অন্য কথা। এখন আবার চিকিৎসা নিয়েও আন্দোলন করতে হবে। তো সেটা তো আমরা 3 জন একমত হইলাম যে তার চিকিৎসাটার জন্য অন্তত যা যা করা দরকার রাষ্ট্র এটা করবে, এটা করা উচিত, রাষ্ট্রের দায়িত্ব। উনি দুটা কথা বলেছেন যে রাষ্ট্রীয় বা জাতীয় সংকট বা আইনের সংকট যেটা বলছেন, যে বলছেন যে ভোট যেটা যেভাবে হয়েছে তাতে তো গণতন্ত্র কোনো মতেই, যে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি কিন্তু গণতন্ত্র কোনো মতেই প্রতিষ্ঠা পাচ্ছে না। হ্যাঁ, প্রতিষ্ঠা পাচ্ছে না। আসলে রাষ্ট্রীয় সংকটের বিষয়টা আমরা আগে নিয়ে এসেছি। রাষ্ট্রীয় সংকটটা আসবে তখন যখন একটা দেশে একটা ক্রাইসিস হবে, রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দল জনগণের পালস বোঝে, সেই পালসটা বোঝে তখন তারা তখন করবে কি, জনগণকে এটা নিয়ে কথাবার্তা বলবে, আস্তে আস্তে জনগণকে উত্তপ্ত করবে। উত্তপ্ত করার পরে একটা সময় আসবে যখন এটা রাষ্ট্রীয় সংকটে রূপ লাভ করবে। আগে কিন্তু রাষ্ট্রীয় সংকট না। যেটা খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওই কাজটা করতেন, ওই জন্যই আমরা বলি বঙ্গবন্ধু একটা বাঙালির হাত ধরে বুঝতে পারতেন ওই বাঙালি তার মনের কথাটা কি বলছে, ওগুলো বুঝে উনি ওইভাবে স্টেপ দিতেন। ওনার রণকৌশল উনি নির্ধারণ করতেন, কিন্তু রাজনৈতিক কৌশলগুলো কি হবে সেগুলো নির্ধারণ করতেন এবং সফল হতেন, কারণ সমস্ত জনগণ তার পাশে চলে আসতো। কিন্তু এখন সেরকম কিছু হচ্ছে না। আমার নিজেরই বিরক্ত লাগে যে বিএনপি এগুলো কি বলছে, একবার এক এক কথাবার্তা। এতে হয় কি জানেন, বিএনপি তো তার কাজটা করছে, এতে ক্ষতিটা হয়ে যাচ্ছে দেশের। এবং নির্বাচনের কথাই বলি, কথা আসছে যে বিগত নির্বাচনটা হয়ে গেল, নির্বাচনটা সুষ্ঠু হলো না। সুষ্ঠু হয়ে এখানে বিএনপির কি কিছু করার ছিল না? বিএনপি তো বিরোধী দল, তারও তো কিছু করার ছিল। আজকে যদি সরকার সেই চাপে থাকতো যে না, আজকে আমি যা খুশি তাই করতে পারি না, এখানে একটা বিরোধী দল আছে, তারা কথা বলবে, সেই কথা বলার কারণে তখন হয়তো তারা এটা করতো না, তারা অন্যভাবে চিন্তা করত, বিরোধী দলের সাথে বসে তারা আলাপ আলোচনার ভিত্তিতে তারা সেটা ঠিক করত। আর
বিএনপির একটা প্রবলেম হয়ে গেছে, আলাপ আলোচনা তারা করতেই চায় না, একদম করতে চায় না। এত একটা উন্নাসিক ভাব, এই উন্নাসিক ভাবটা বেসিক্যালি আমরা জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি, বেগম জিয়ার ক্ষেত্রেও দেখেছি, এবং সবচেয়ে বেশি পেয়েছে এখন ওনাদের ছেলে তারেক জিয়া। সে তো তার কয়েকটা বক্তৃতা আমি ইউটিউবে দেখেছি, সেই বক্তৃতার যে ভাষা, সেই ভাষার কথা যদি শুনি বলি অথবা, সেটা রিয়েলি অবনক্সাস, এটা ঠিক না। তো আর হয়েছে কি, সে তো কোনো পলিটিক্যাল অ্যারিনা থেকে বেড়ে ওঠেনি, বেড়ে না ওঠার কারণে সে পলিটিক্সটা বোঝে না বুঝে সে অনেক সময় অনেক কথা বলে ফেলে। আমার অবাক লাগে, বিএনপি থেকে এমন কেউ নেই, এমন মেধাসম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক যাদেরকে আমরা চিন্তা করতাম। এক সময় তো থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন মান্নান সাহেব, মারা গেছেন প্রয়াত, উনি একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন বিএনপির, আরও অনেকে ছিলেন। ওনারা আর যারা এখন আছেন তারা তো একটু গর্জে ওঠা, সালাম তালুকদার ছিলেন। এখন ওই লন্ডনে তারেক জিয়াকে একটু লাইনে এনে, প্রপার লাইনে এনে কথাবার্তা বলানো, এটা কি কেউ নেই? চিন্তা করেন, এই ধরনের হয়ে যাবে, মানে এতই বিএনপির মতো একটা দল এত নির্জীব হবে। এবং সেই এর মাসুলকে দিচ্ছে দেখেন, মাসুল দিচ্ছে, আপনি হয়তো বলবেন যে আমি বলবো বেগম জিয়া মাসুল দিচ্ছেন না, মাসুল দিচ্ছে জনগণ, মাসুল জনগণ দিচ্ছে, তারপর বিএনপির নেতৃবৃন্দ দিচ্ছেন। কারণ হতো কি, দেশ আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কাজ করেছেন, সেই কাজটা কি, দেশকে ডেভেলপমেন্ট ওয়ার্কের দিকে নিয়ে যাচ্ছেন। এখন ডেভেলপমেন্ট ওয়ার্কের দিকে নিয়ে সাথে সাথে যদি ডেমোক্রেটিক প্রসেসটাও ধীরে ধীরে এগিয়ে যেত, তাহলে কিন্তু কারো কিছু বলারই ছিল না। ইট উড হ্যাভ বিন এ ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। যাই হোক, সেটা তো হয়নি। না, কিন্তু এটার জন্য কি বেলাল ভাই সরকারি দায়ী? এটার জন্য কিন্তু যারা অপোজিশন, হ্যাঁ সেটাই, তাদের কিন্তু একটা মেজর রোল আছে। বিরোধী দলের সবসময় একটা মেজর রোল থাকে। আমরা এটাই বলতে চাচ্ছি, যে আমাদের যে এটা যে ঠিক আছে, আর যেটা এরকম হলো, কিন্তু পাশাপাশি যেটা হলো যে আমি যদি রোল প্লে, আমি জনগণ যার কাছ থেকে প্রত্যাশা সবচেয়ে বেশি করে, যে এই সময় একটা সাইড আমাকে চাপিয়ে দিচ্ছে সরকার, যেটা বলেন, তার যে আরেকটা সাইড যারা এখানে দাঁড়িয়ে আছে, তারা যখন এখানে নড়াচড়া করবেন না বা এরকম থাকবে না, তাহলে জনগণ তো চাপটাই হতে থাকবে, জনগণ ভিকটিম হয়ে যায়। কারণ আমি যেটা আগেও বলেছি, কারণ আমাদের উপমহাদেশের রাজনীতিতে বিরোধী দলকে কোনো সরকারি স্পেস দেয় না। এটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, সেখানে স্পেসটা আদায় করে নিতে। বঙ্গবন্ধুকে স্বাধীনতা, বঙ্গবন্ধুর জীবন যদি দেখেন আপনি, যদি বঙ্গবন্ধু কারাগারের রোজনামটা পড়েন, কোনো জায়গায় স্পেস ছিল, কোথাও কোনো স্পেস ছিল, কোথাও কোনো স্পেস ছিল। কেন আওয়ামী লীগের মতিয়া চৌধুরী থেকে আরম্ভ করে কে নামার খেয়েছে। আর বিএনপি যেটা বলে, এখন আপনাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের সাকসেস হচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কর্মী আছে তাদের, যাদের কোনো প্রাপ্তি প্রত্যাশা চিন্তাও করে না, কিন্তু কিছু হলে জয় বাংলা বলে নেমে যায়। আওয়ামী লীগের শক্তি হচ্ছে সেই জাতীয় কর্মী, তার কিন্তু সরকার বা দল বা কোনো কিছু থেকে জীবনে কোনো সুবিধা সে পায়ও নাই, পাওয়ার কোনো প্রত্যাশা নেই, পেতে যে হবে এই চিন্তা ভাবনাও তার নাই। বিএনপির মধ্যে এই জিনিসটা গড়ে উঠেনি, এটা হচ্ছে বাস্তবতা। গড়ে না ওঠার পেছনে রাজনৈতিক ইতিহাস আছে, দলের ইতিহাস আছে, দীর্ঘদিনের চর্চার ইতিহাস আছে, ইত্যাদি অনেক বিষয় আছে। বিএনপিকে আমি যেটা মনে করি, বিএনপির এই ব্যর্থতার দায় কিন্তু খালি বিএনপি দিচ্ছে না, গোটা দেশই দিচ্ছে। আর বেলবের সঙ্গে একমত, লার্জ স্কেলে কিন্তু ক্ষতির। কিন্তু এখন যদি আপনি ধরেন সরকারকে, মানে কোনো সরকার কি বিরোধী দলকে নিয়ে আসবে যে আসো, সরকারের লক্ষ্য থাকবে আমি যেটা করছি সেটা করে যাওয়া। এবং আপনি যদি দেখেন সকল ইন্ডিকেটরই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনি আর্থসামাজিক যে কোনো ইন্ডিকেটর দেখেন, মানুষের অবস্থান দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, ইত্যাদি ইত্যাদি। এবং যেটা বলা যেভাবে হোক, এই নির্বাচনের পরেও তো প্রশংসার বন্যায় বিদেশি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের তো প্রশংসায় আসছে। প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছেন ওয়েলকাম হচ্ছেন। এবং এটা তো স্বীকার করতে যে শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়ার্ল্ড লিডার হিসেবে নিজেকে যেভাবে এস্টাবলিশ তো করেছেন, এই যেই ব্যাপারটা তার, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা নিয়ে মানুষ কিন্তু এতটা কনসার্ন এখন আর না। কারণ মানুষ ওই একটা পর্যায়ে হয় না, বোধ বুদ্ধি হারিয়ে যায়, কার পেছনে আমি যাবো, কাজেভাবে যেমনি আসি বাঁচি,
বুঝাতে পারছি আমি? সালাম ভাই বলেন, শেষ পর্যায়ে আছি সালাম ভাই, আপনার ফ্লোর আপনার কাছে, না, না, আপনি বলেন। না, অন্য জায়গায় না, এখানে ফ্লোরটা না, আপনার বিষয়টা জন্য। হলো দেশ ভালো চলতেছে, তো বিএনপি নিয়ে এত চিন্তা করার দরকারটা কি? জি। দেশ তো খুব ভালো চলতেছে, উন্নয়নের বিএনপি নিয়ে কেউ একদম চিন্তা করে না তো সালাম না না ভাই। সেটাই দরকারই নাই, তাহলে বিএনপি দরকারই নিয়ে নাই, কিন্তু কেউ চিন্তা করে কোনো না। দরকারই নাই এটা, বরঞ্চ আমরাই একদম- করি। বরঞ্চ আমরা করতেছি, তো কোনো মিডিয়া দরকারই নাই, ছাড়া BNP তাই নিয়ে না? আর কেউ চিন্তা দেশ করে না। কাজে বিষয়টা হলো সেটা না, বিষয়টা হলো যে আসে দেখেন, আমরা বললাম যে আজকে পাবলিক ভোট দিতে পারলো না, এটাও বিএনপির দোষ, এটাও তারেক জিয়ার দোষ। আর বিষয়টা হলো যে আমার আন্দোলনে আমি ফেল করতেছি, আপনারা হটাইতে পারলাম না, 5 বছর বিনা ভোটে রয়ে গেলেন, ঠিক আছে রইলেন, তা এখন তারপরে আপনার সবারে ডাকলেন, বললেন আমরা বললাম যে না, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন হবে না, হইতে পারে না, কিন্তু আপনি বললেন যে না, আমি এমন একটা নির্বাচন দিব যেটা নিয়ে কোনো কোশ্চেন হবে না, এটা ভালো নির্বাচন দিব। তারপরে ভালো একটা নির্বাচন এমন দিলেন যে জনগণ ভোটই দিতে পারলো না, তো এইটাও বিএনপির দোষ। জনগণ তো প্রশ্ন করেনি। না, জনগণ প্রশ্ন করে নাই মানে কি? আজকে আপনার মিডিয়ায় বলেন, আজকে যদি বলি, আজকে আমাদের ওই যে ইসের একটা প্রথম আলোতে দেখেন, ওই যে কি ওনার নাম, আমাদের যে একজন বুদ্ধিজীবী চিন্তাবিদ, উনি কি বলছেন, পরিষ্কার আছে যেটা, যে আজকের এই নির্বাচন, আমার কাছে আছে বোধহয় এটা, এই যে দেখেন, যেটা আমি দেখাইতে পারি আপনাদেরকে, যে আজকে জনগণ বলে না, যেটা আজকে বললেন জনগণ, অবশ্যই আব্দুল মকসুদ সাহেব, ওনার লেখাটাই যদি পড়েন যে আজকের পথের শেষ কোথায়, কি আছে শেষে, এই টোটাল লেখাটাই দেখবেন যে আসলে জনগণ চিন্তা করতেছে কিনা, জনগণের চিন্তার মধ্যে, কারণ জনগণ তো ভোট দিতে পারে নাই, এটা আপনার মিডিয়াতে আসছে, পত্রপত্রিকা যত নিয়ন্ত্রণ করার পরেও সেগুলো তো আসছে, তাই না? তো কাজে বিষয়টা হলো যে ঠিক আছে, বিএনপিটা বাদ দেন, আপনি ভোটটাও দিবেন না, আপনি ভোটটা কি নিজের ভোট নিজে নিয়ে আবার ক্ষমতায় আসবেন, এইটাই কি গণতন্ত্র? আজকে সেই কথাটা বলেন। বিএনপি ধরলাম বিএনপি নাই, বিএনপি শেষ, এত কিছুর পরে তো বিএনপির আওয়ামী লীগের হাজার হাজার কর্মী আছে, বিএনপির তো এরকম মানে এখনো এখন পর্যন্ত তো কোনো কর্মী আওয়ামী লীগে যায় জয়েন করে নাই, তাই না? বহু কর্মী আছে যে নিঃস্ব হয়ে গেছে, গত 10 বছরে 12 বছরে মামলায় জর্জরিত হইয়া এমন একটা অবস্থা হয়েছে যে একটা ঘটনা বলি, নেতারা নিঃস্ব হয়নি, কর্মীরা না নিঃস্ব না হয়েছে, right? সবাই I agree. সবাই কর্মীরা নিঃস্ব হয়েছে, সবাই নিঃস্ব হয়েছে, নেতারা হয়তো কিছু কালো টাকার মালিক সব জায়গায় থাকে। নিঃস্ব কথাটা কিন্তু ওরকম না। না, না, নিঃস্ব, আমি 1 লাখ টাকা ছিল, তার 1 লাখ চলে গেছে, না, না। আর যার 1 লাখ ছিল তার কিছুই না, না, নাই। কর্মীরা আসলে তার মানে নিঃস্ব হয়েছে তো, তার মানে কর্মীরা নিঃস্ব হয়েছে। না না নিঃস্ব হয়েছে, তার মানে নিঃস্ব হয়েছে। এবং সেটা ধরেন আমি একটা বলি যে আমাদের ধানমন্ডি থানার সেক্রেটারি 3 বারের নির্বাচিত কাউন্সিলর, তার নাম বাবুল, অনেকেই চিনে এবং খুব জনপ্রিয়। সে দেখেন মামলা তো একটার পর একটা হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বের হয়েছে, অ্যারেস্ট হয়েছে, বের হয়েছে। এই ইলেকশনের সময় গায়েবী মামলা, ইলেকশন শেষ, তারপরে সে অসুস্থ, সে একটা হসপিটালে যায় ভর্তি হয়েছে, তার বাড়িতে যায় পুলিশ প্রেশার দিছে যে কোন হসপিটালে সে নামটা দেন, ওইখান থেকে সে ওই চিকিৎসা না নিয়ে ভয়ে পালায় টাঙ্গাইল চলে গেছে, এবং তারপরে সে বিনা চিকিৎসায় সেখানে সে মারা গেল। এবং তারপরে তার ডেড বডিটা যখন পরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি যখন গেলাম সেখানে, যাওয়ার পরে বিশ্বাস করবেন মানে চোখে পানি চলে আসে। তখন এক ছেলে আইসা আমার বলতেছে, আলাম ভাই আমি ধানমন্ডি থানায় বইলে আসছি, বাবুল ভাই আসছে, আপনারা নিয়ে যান। প্যাথেটিকটা, অর্থাৎ এটা একটা হলো যে এই যে অত্যাচারের একটা সীমা, ডেড বডিটা আসছে, তখন আপনি আগে যখন আইসেন এখন তো ডেড বডি, এটা নিয়ে যান আপনি। এই যে অবস্থাটা, শোনেন কথা হলো সবকিছুরই একটা লিমিট আছে, লিমিট হইতে বললাম তো যে এটা এরকম আওয়ামী লীগের জীবনেও বহু এরকম অবস্থা আসছে যে কিছুই হয় নাই, পার্টি অফিস একদম অন্ধকার হয়ে গেছে, ওই ছাত্রলীগই সেটা টাইনা নিয়ে গেছে, হইতে পারে। আমি বলতেছি আমি এটা নিয়ে কিন্তু হতাশ না, কিন্তু আমি বলতেছি যে ওভারঅল পলিটিক্সে কিন্তু এটাকে মানে এটা যারা অন্তত পলিটিক্স করে, আমি অন্তত বলবো না যে আজকে স্বাভাবিকভাবে আজকে মেনন ভাই যে কোনো মন্ত্রী ছিল বলে না, এখন নাই বলতেছে, এটা অন্তত বলছে তার মধ্যে নিশ্চয়ই কিছুটা আসছে, ক্ষোভ আসছে। আজকে ইনু ভাই বলি বা যারাই বলি, অর্থাৎ দেশটা আমরাই বানাইছি, এই দেশটা এই যুদ্ধ করে আমরাই দেশটা স্বাধীন করছি, দেশটা বানাইছি, এই দেশটা আমাদের, ক্ষমতাটা এখানে বড় কথা না, তাই না? অর্থাৎ এখানে আমরা যেটা চাই যে আইনের শাসনটা
প্রতিষ্ঠিত হোক, যে ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করছি দীর্ঘদিন, ভোটটা দেখ অন্তত ওই নিশ্চিত কর। বিএনপিরে না দেখ, বিএনপি তো কেউ চায় না, বিএনপি নাই, বিএনপির কেউ পছন্দই করে না, সে বিএনপির দিক দেখ না, কিন্তু সে ভোটটা দেখ না, যারেই দেয়, যারেই দেখ। সেই জন্য আজকে এখানে তো আমাদের এটা ডক্টর ওই যে সুফিয়া কামালের মেয়ে, এই যে কি ওনার নাম, সুলতানা কামাল, উনি নিজে বলছে যে আমার বাড়ির লোকগুলো ভোটটা নৌকাই দিত, কিন্তু যাই দেখলো তার ভোটটা দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এই যে তার এই যে ভোটের রাইটটা, আমার কথা হলো যে সব বাদ দিলাম, এইটা কেন ছিনাই নিবেন? এইটা যখন হয় কি, এতে হয় কি সরকারেরও কিন্তু এগুলো হচ্ছে কি যে সরকার পলিটিক্সের পার্টির থেকে বেশি প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাইতেছে। আজকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারকে যারা ক্ষমতায় আনছে, এদেরকে কনসেশন দিতে দিতে আলটিমেটলি কিন্তু নিজেদেরই ক্ষতি হবে। আমার শেষ মিনিটে আপনি কি বলবেন? পলিটিক্সেরই ক্ষতি হবে। আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এই যে একটা সিস্টেম চালু হলো, এই সিস্টেমটা চালু করেছিল আইয়ুব খান, আপনাদের মনে আছে? মৌলিক গণতন্ত্র, এবং ভোট টোট বলে কিছু নাই। এইটা চলতে 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 বঙ্গবন্ধু তো আন্দোলন করছেন এটা নিয়ে, শেষ পর্যায়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা গেল যে বঙ্গবন্ধু হত্যার পরে যারা রাষ্ট্র ক্ষমতা এসছেন তারাও কিন্তু কন্টিনিউ করেছেন, হানা ভোট এগুলো করেছেন। সেই সময় থেকে যদি চিন্তা থাকতো যে না, এটার কনসিকুয়েন্সেস আমরা এখানে আলোচনা করেছি, যা হচ্ছে কনসিকুয়েন্সেস ইজ ভেরি ব্যাড। আপনাদের ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।